নমস্কার সকল গ্লোব টিভির দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই কিন্তু আর্যভট্ট সম্মানে সম্মানিত। তাছাড়াও কিন্তু দাদা পেয়েছেন গুরু দ্রোণাচার্য, জ্যোতিষ বিদ্যাভূষণ, রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব এবং জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত। যে মানুষটি ইতিমধ্যেই এত সম্মানে সম্মানিত এবং ভূষিত, সেই মানুষটি জ্যোতিষ শাস্ত্রে একদম অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কতটা অনবদ্য, কতটা কথা বলে। তার জন্যই কিন্তু এতগুলো সম্মান দাদার ঝুলিতে এসে ইতিমধ্যেই উপস্থিত। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনাদের সকলের ভালোবাসায় কিন্তু দাদা ইতিমধ্যেই ভারতরত্ন গৌরব পুরস্কারে কিন্তু পুরস্কৃত রয়েছেন। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, এটা আমার জীবনের মূল মন্ত্র, যে মা আমায় অন্ধকার থেকে আলোর পথে তুমি নিয়ে চলো। যে আলো আমার বিকাশ ঘটাবে, আমার জ্ঞানের, আমার মনের, আমার চেতনার, আমার চৈতন্যের। তো আজকে আর দুদিনের পরেই আমাদের মহালয়ায় মা ধরিত্রীতে আসেন এবং তারপরে নবরাত্রি শুরু হয়। এর আগের দিনে আমি আলোচনা করছিলাম যে কোন গ্রহের জন্য কোন মা, এবং আপনারা এখন যেহেতু কি বলে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকেই আপনারা সোশ্যাল মিডিয়া ঘাঁটেন এবং আপনারা ওয়াকিবহল যে কোন গ্রহের জন্য কোন মা কীভাবে ফল দেয়। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান যে সময়টা চলছে তাতে দেখবেন প্রত্যেকেরই আমাদের ইতদবিস্তর শরীরের ওপর এফেক্ট পড়ছে, সবাইকারই শরীর খারাপ হচ্ছে এবং জাগতিকভাবে প্রচণ্ডভাবে সুগার, আপনার ক্যান্সার, এই সমস্তগুলো দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যোতিষের আলোকে রোগ নির্ণয়, মানে কিভাবে আমরা রোগ বুঝতে পারবো এবং জ্যোতিষের আঙ্গিকে কোনো একজন জ্যোতিষ বা আপনারা আপনাদের যে জন্মকুণ্ডলী বা জন্ম ছক আছে তাতে কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের দ্বারা মানে আপনাদের কি রোগ হবে আর কি। তো প্রথমে বলি, আমাদের রোগের জন্য দেখবেন 4টে জায়গা থেকে আমাদের বিচারটা করতে হয়। হ্যাঁ, আপনার যে লগ্ন, ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান, মানে আপনার লগ্নকে ধরে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ এগোন তাহলে আপনার লগ্নকে এক ধরে যেটা ষষ্ঠ ঘর হবে সেই ষষ্ঠ ঘর, যেটা অষ্টম ঘর হবে সেই অষ্টম ঘর এবং যেটা দ্বাদশ ঘর হবে সেই দ্বাদশ ঘর, এই 4টে জায়গা থেকে আমরা সাধারণত রোগ বিচার করে থাকি সাধারণত। হ্যাঁ, তো আমাদের লগ্ন কি? আমাদের লগ্ন হচ্ছে আমাদের আধার। আমাদের কি শো করে? আমাদের লগ্ন আমাদের শো করে যে আমাদের প্রতিরোধ শক্তি কেমন হবে এবং তার সঙ্গে আমাদের কনস্টিটিউশনসিটা কেমন, মানে আমাদের দৈহিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কেমন হবে। এটা একটা লগ্ন বা তার শুভাশুভত্বে আমরা বিচার করতে পারি। এরপরে কোথায় যাব? এরপরে যাব আমরা ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান। ষষ্ঠ থেকে কি হয়? ষষ্ঠ থেকে আমরা দেখি রোগ, শত্রু এবং রোগ প্রতিরোধের ক্ষমতা। অষ্টম থেকে কি জানা যায়? যে রোগটা কতদিন দীর্ঘস্থায়ী হবে, কোনো অজানা রোগ হবে কিনা, সার্জারি হবে কিনা, এবং অষ্টম থেকে মৃত্যু বিচারও করা হয়। আর কি আছে? দ্বাদশ স্থান থেকে কি আমরা জানতে পারি? আমরা জানতে পারি যে হাসপাতালে উনি ভর্তি হবেন কিনা এবং ওনার চিকিৎসা ব্যয়টা কতটা হতে পারে। তো এই জায়গাগুলো আমরা প্রধানত জানতে হবে, আমাদের বুঝতে হবে এবং তা থেকে আমরা একটা রোগ, কি রোগ দেবে এবং তার কি রোগ হবে একটা জাতকের, সেটা আমরা মোটামুটি জানতে পারি। ঠিক আছে, এরপরে আমি বলবো যে কীরকম ধরনের অ্যাসপেক্ট হলে আপনাদের রোগ, কী ধরনের রোগ হবে। ধরুন আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ যে স্থান
সেই ঘরের সঙ্গে কোনো দুষ্ট গ্রহ যুক্ত আছে, কোনো ক্ষতিকর গ্রহ যুক্ত আছে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানের যে স্বামী বা লর্ড, তিনি দুর্বল, তিনি দূষিত এবং দূষক গ্রহ দ্বারা অঙ্গীরাখিত হয়ে আছেন। আর কি হচ্ছে, আপনার দশা অন্তর্দশায় বা আপনার যে মহাদশা চলছে সেটা আপনার জন্য পজিটিভ অর নেগেটিভ, মানে সেটা আপনার জন্য রোগদায়ক না রোগদায়ক নয়, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো বলি, মানে এই আলোচনায় আমি এগোবো তার আগে আমি বলি যে আগামী রবিবার মহালয়া অমাবস্যা। মহালয়া অমাবস্যায় মায়ের, আমরা সবাই জানি যে মায়ের মানে পিতৃপক্ষে শেষ হয় এবং আমাদের মাতৃপক্ষে শুরু হয়। তো এই পিতৃপক্ষের অন্তে আপনারা পিতৃদেবের উদ্দেশ্যে সকলেই অনেকে জল তর্পণ করে থাকেন এবং এই যে মাতৃপক্ষের সূচনায় আমরা মায়ের সকলে মিলে আপনারা চেষ্টা করবেন, যদি দুর্গা চালিসা আপনাদের জোগাড় করতে পারেন, প্রত্যেককে বলছি, যদি দুর্গা চালিসা আপনারা জোগাড় করতে পারেন তাহলে এই যে নবরাত্রিতে সারা দিনে একবার করে অন্তত চেষ্টা করবেন পাঠ করার। তাতে দেখবেন আপনাদের যে অস্থিরতা, আপনাদের যে সামাজিক বলুন, আর্থিক বলুন, দুর্ভাগ্যগত বলুন যে অস্থিরতা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আবার আলোচনায় আসি। প্রথমে বলি যে গ্রহভিত্তিক আমি প্রথমে রোগগুলো বলবো, যে গ্রহের সাপেক্ষে রোগগুলো কি কি হয়। আচ্ছা, সূর্য হচ্ছে জীবনী শক্তি, সূর্য হচ্ছে রক্ত, হার্ট, ধমনী এবং মেরুদণ্ডের প্রভু। ব্যাপারটা বুঝুন। ওগুলো একজন বন্ধু আছে। হ্যাঁ, আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী। হ্যাঁ, তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আপনার জন্ম তারিখ বলুন। 14/12/1996। 14/12/1996। জন্ম সময় বলবেন? সময় সকাল 6:25। সকাল 6:25। জন্মস্থান? জন্মস্থান ক্যালকাটা, কলকাতা। বলুন, কি প্রশ্ন আছে? আমার ওই একটু মানে সরকারি চাকরি হবে কিনা আর অর্থনৈতিক ব্যাপারে একটু। আচ্ছা, এর আগে দাদার প্রোগ্রাম দেখেছেন কখনো তন্ময় বাবু? দেখি, কিন্তু আমি তো লাইনটা আগে প্রথমের দিকে করে পেয়ে গেলাম, অন্য সময় তো চেষ্টা করে পাই না কোনোদিন লাইন। যাক, আজকে আপনি খুব লাকি, সত্যি আপনি পেয়ে গেলেন। ব্যাপার হচ্ছে, আচ্ছা তন্ময় কি নিয়ে পড়াশোনা করেছো ভাই? আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। হ্যাঁ, আমি এখানে তোমার দেখাচ্ছি চতুর্থে শনিকেতুর অ্যাসপেক্ট আছে। তো ব্যাপার হচ্ছে না, এই তোমার না একটু গেটেবিলিটিটা কম। হ্যাঁ, বারবার বলছি, একটু গেটেবিলিটিটা তোমার কম, বুঝতে পেরেছো? হ্যাঁ, গেটেবিলিটি মিনস তুমি যতটা করবে না, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি যতটা করবে তার তুলনায় পাবে কম, বুঝতে পেরেছো? সরকারি চাকরির যোগ পজিটিভলি আছে, বাট রবির প্রতিকার না করলে কিন্তু একটু অস্থিরতা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমার রবিদা ব্যয়স্থানে আছে। আমার মনে হয় যে যদি মনে হয় একটু যোগাযোগ করে নিও, কারণ এত ডিটেলসে এখানে বসে বিচার করা ভাই, ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথায় বসেন? এগুলো ওই দেখো নাম্বার যাচ্ছে, একটু কাইন্ডলি যোগাযোগ করে নিও। একটু বুকিং নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন প্রোগ্রামের পরে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো ভাবছেন কোথায় গেলে আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে বুকিং নাম্বার। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামসিয়া ঝন্টি শীতলা কালী আশ্রমে এবং ইন্ডিয়া ব্যাংক থেকে কিন্তু 5 মিনিটের ডিস্টেন্সে। এছাড়া দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু বুধবার দিন দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং কোলাঘাটে কিন্তু আপনারা বাই কন্ট্যাক্ট দাদাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা দূর থেকে যারা দাদার প্রোগ্রাম ইতিমধ্যেই দেখছেন, যারা হয়তো অনেকেই আছেন যে কাছে আসতে পারছেন না, কিংবা আপনার জীবনের যে কোনো সমস্যাগুলো রয়েছে তার সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনার সমস্যা দাদা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন এবং
তার সমাধানেরও চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই কিন্তু একটা মহা শুভ যোগ আসতে চলেছে, অমাবস্যা তিথি। একদমই তাই, যেসব ভক্তবৃন্দরা রয়েছেন যাদের গ্রহদোষ নিবারণ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দাদার যে নিচে ঝন্টি শীতলাকালী আশ্রম আছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু সেখানে আমাবস্যার দিন বিশেষ নবগ্রহের যে তিথি রয়েছে সেই নবগ্রহের একটি বিশেষ অনুষ্ঠানে যাগযজ্ঞ করে তিনি পূজা করবেন, এবং সেখানে কিন্তু যে সকল ভক্তবৃন্দদের গ্রহদোষ রয়েছে গ্রহদোষ নিবারণের জন্য কিন্তু বিশেষ হোমযজ্ঞের দাদা ব্যবস্থা করে থাকেন। এবং যারা চাইছেন যে গ্রহদোষ নিবারণ করতে তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। দাদা, তো ব্যাপার হচ্ছে, আমি এই রোগের ব্যাপারটায় আসছি, তার আগে আমি বলি আমি কিছু জিনিস না, আমি পার্সোনালি যেগুলো মেনটেন করে চলি সেগুলো হচ্ছে যে আমি খুব এনসিয়েন্ট অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি। হ্যাঁ, যেগুলো মানে আমার যারা এনসিয়েন্ট স্টার, যারা মানে অ্যাস্ট্রোলজি রচনা করেছেন, মানে তারা যে অ্যাস্ট্রোলজিটা আমাদের জন্য রেখে গেছিলেন সেইটাই আমি বিশ্বাস করি, কারণ দে আর ফার মোর বেটার দ্যান আওয়ার আইকিউ। মানে আমাদের থেকে শত সহস্র যোজন বেশি তাদের আইকিউ ছিল। এবং আজ থেকে 100 বছর আগে হয়তো খুব জোর হলে টেলিস্কোপ আবিষ্কার হবে, কিন্তু এই টেলিস্কোপ আবিষ্কারের অন্তত কম করে 5 থেকে 6 হাজার বছর আগে কোনো এক ব্যক্তি বলে গিয়েছিলেন যে মঙ্গল গ্রহের রং লাল এবং মঙ্গল গ্রহের জন্য আমাদের রক্ত প্রবাল পড়তে হবে। তো তারা তাদের মননে, তারা তাদের কি বলে এনথিওসিজমে তো যে দেখেছিলেন যে মঙ্গল গ্রহ লাল এবং তার জন্য রক্ত প্রবাল ধারণ করা উচিত, এটা কিন্তু আজকের কোনো জ্যোতিষ শেখায়নি, এটা শিখিয়ে দিয়ে গেছিলেন আমাদের যারা জ্যোতিষের রচয়িতা তারা। এই জায়গা থেকে বলি, কিছু আমাদেরই সহকর্মী সহবন্ধু আছে যারা বলছে যে আমরা জ্যোতিষকে পাওয়ার দেব, এই গ্রহকে আমরা পাওয়ার দেব বা এই গ্রহ থেকে আমরা পাওয়ার কেড়ে নেব। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ধৃষ্টতা, কারণ যাদের দ্বারা আমি পরিচালিত হই বা আমরা পরিচালিত হচ্ছি সেই জায়গা থেকে আমরা তাদের পাওয়ার দেব বা তাদের ডিপাওয়ার করব, এই মননটা আমাদের মধ্যে না থাকাই উচিত। কেউ একজন বন্ধু মনে হয় আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার ছেলে প্রীতম মজুমদারের সম্বন্ধে কি জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম? প্রীতম মজুমদার। প্রীতম, আচ্ছা। প্রীতমের জন্ম তারিখ? 13/10/2004। 13/10/2004। জন্ম সময় বলবেন প্রীতমের? সকাল 11টা 55 চুচুড়া। বলুন, কি প্রশ্ন আছে? এই একটা জানতে চাইছি। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, কি জানতে চাইছেন? এখন বিটেকটা করছে, ও মাস্টার ডিগ্রিতে চান্স পাবে কিনা একটু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, একদমই। মানে সোজা বাংলা কথা জিজ্ঞেস করতে চাইছেন উনি যে উচ্চশিক্ষার যোগ আছে হ্যাঁ, কিনা। একদমই তাই দাদা। তো ব্যাপার হচ্ছে, আপনার ছেলের উচ্চশিক্ষার যোগ, বর্তমান উচ্চশিক্ষার যোগ ভালো, ঠিক আছে, কিন্তু ওর জন্য যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ও কিন্তু একটু ওই চঞ্চল চিত্তের। হ্যাঁ, ও যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু ওর উচ্চশিক্ষা হয়ে যাবে। ও একটু চঞ্চল চিত্তের, বারবার বলছে। হ্যাঁ, এই জায়গাটার ওর প্রতিকারের দরকার আছে, ঠিক আছে, বুঝতে পারলেন? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। তো আপনারা দেখবেন যে আজকে যারা পাঁজি আমরা দেখি না, পঞ্জিকা অনেক দিনের পুরাতন, মানে 1400 যেহেতু চলছে, 1432 1433 চলছে, তো সেই জায়গায় মানে 1400 বছর আগে পাঁজি রচনা হয়েছিল, আজ থেকে 1400 বছর আগে। সেই পাঁজিতে দেখবেন লেখা আছে গ্রহ শান্তি কথনম। গ্রহ শান্তি কথনম মানে একটা গ্রহ যদি আপনার পীড়িত হয় না, দেখবেন এটা খুব অ্যাকচুয়ালি জ্যোতিষটা যেভাবে কন্ট্রাডিক্টরি ভাবে যে ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হচ্ছে বা প্যালেটেবল করা হচ্ছে, জ্যোতিষ কিন্তু এত কন্ট্রাডিক্টরি সাবজেক্ট না। জ্যোতিষের উন্নতি দিনের দিন হচ্ছে, জ্যোতিষের সঙ্গে যে উন্নতি হচ্ছে তাদের সঙ্গে আমাদের চলতে হবে প্রত্যেককেই। বাট সেন্স হচ্ছে আমরা নিজেদের উন্নতি করতে করতে না আমাদের ওই যে কোরটাকে আমরা ভুলে গেছি। যে জ্যোতিষের যারা রচনা করেছিলেন তাদের মধ্যে যে আত্মাগত তাদের যে মননটা ছিল, সেই জায়গা থেকে কিন্তু জ্যোতিষটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এটা ভয়ঙ্কর দুর্ভাগ্যের। দেখবেন পঞ্জিকায় লেখা আছে যে গ্রহ শান্তি কথনম। হ্যাঁ, গ্রহকে শান্তি দেওয়ার জন্য আমরা কি করতে পারি। আপনার বাড়িতে যখন আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়ে দেখবেন রুষ্ট হয়ে থাকে,
আপনার উপর রেগে থাকে, দেখবেন সন্ধেবেলা যখন আপনি বাড়ি ফিরছেন অফিস থেকে বা কাজ থেকে, তাদের জন্য যদি একটা উপঢৌকন মানে কোনো গিফট যদি নিয়ে আসেন না, দেখবেন তাদের মননটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে এবং তাদের যে আপনার প্রতি রাগটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা তারা আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে। আপনার ছেলে বলুন, আপনার মেয়ে বলুন, আপনার স্ত্রী বলুন। এক্ষেত্রে দেখবেন একটুখানি ধরুন দাদা, হ্যাঁ, তো এক্ষেত্রে দেখবেন গ্রহের ক্ষেত্রেও কিন্তু সেন্সটা ছিল একই। গ্রহের ক্ষেত্রে এই যে গ্রহ যদি আপনার পীড়িত হয় না, তাতে দেখবেন গ্রহের দান আছে, গ্রহের দান আছে যে আমার এই গ্রহটা পীড়িত এবং তার দরুন আমি এই দানগুলো করলে আমার ওই গ্রহটা শান্তি পাবে বা আমার গ্রহটা শান্ত হবে এবং আমার প্রতি পজিটিভ এনার্জি একটা দেবে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? শক্তিপদ রাউত বলছিলাম। হ্যাঁ আরেকবার বলবেন নামটা। আমি খড়গপুর থেকে শক্তিপদ রাউত বলছিলাম। হ্যাঁ শক্তিপদ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলুন। 10ই জানুয়ারি 1968। 1968। আচ্ছা, জন্ম সময়? সকাল 5টা 55। 5টা 55। জন্মস্থান? হ্যাঁ খড়গপুর। খড়গপুর। বলুন এবার কি প্রশ্ন? আমার একটা জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, আইন ব্যাপার কি আমি গেলে সাকসেস হবো? আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ 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 দেখি। আচ্ছা, আপনার জমি জায়গা নিয়ে কি কোনো কেস কাছারি চলছে? না, কেস কাছারি পথে আছে, ওটা কি এগুলো আমি সাকসেস হবো? ওই পথে আছে, যাই হোক আমি বলছি কেস কাছারির পথে মানে এবছর অন্তত যাবেন না। হ্যাঁ, এবছর গেলে কিন্তু আপনি ফাঁসবেন, বুঝতে পেরেছেন? পরবর্তীকালে পরের বছরে আপনার জন্য পজিটিভিটি আছে, সেই সময় এগোবেন। আচ্ছা, কেস কাছারিটা কাদের সঙ্গে হচ্ছে? মানে আপনার জ্ঞাতি তো? না 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 না, ওটা অন্য লোক। মানে কিভাবে পাওয়ার প্যাটার্নে দিয়েছিলেন সেটা বলছি। আমি আমার অসুখ বসুখের সময় পাওয়ার প্যাটার্নে দিয়েছিলাম, বিক্রি হচ্ছিল না ওটা আর কি। যে পয়সা দিয়েছিল। তো যাই হোক, এখানে দুটো জায়গায় প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আপনার বন্ধুস্থানীয় বা আপনার আত্মীয় স্বজন স্থানীয় যদি কোনো ব্যক্তি হয়, তারা কিন্তু এত সহজে ছেড়ে দেবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বাইরের বাকি আছে। কিসে? ওটা অন্য আর কি কাস্টমার, বাইরের কাস্টমার। আচ্ছা, বাইরের যদি কাস্টমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ফেভার যাবে। ওকে, আচ্ছা ঠিক ঠিক। আচ্ছা, ওকে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা যেটা তো বলছেন, বলছিলাম যে এই যে ব্যাপারগুলো না, এটা একটা খুব সাধারণ ধারণা। আমার মনে হয়, আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে বলছি, যে কেউ আপনার প্রতি রুষ্ট, তো তাকে প্রপারলি যদি তার ট্রিটমেন্ট করা হয়, তাকে যদি প্রপারলি দৈবিকভাবে তার যদি পূজা অর্চনা করা হয় এবং সেটা একদম নির্দিষ্ট ওয়েতে যেরকমভাবে আমাদের শিখিয়ে যাওয়া হয়েছিল সেরকমভাবে যদি তাদের পূজা অর্চনা করা হয়, তাদের যদি নির্দিষ্ট গ্রহের দানগুলো করা হয়, এনসিয়েন্ট যদি জ্যোতিষ আপনারা দেখেন, ব্যাপার হচ্ছে এখন দেখবেন আমরা অর্নামেন্টস পরি, মানে কি পরি? আমরা চুনি পরি, আমরা পান্না পরি, আমরা হিরে পরি, বা যে গ্রহের যে আমরা স্টোনগুলো সেগুলো আমরা ধারণ করি। তো কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা জ্যোতিষের ইতিহাসে যান না, দেখবেন এই ধারণ প্রথাটা কিন্তু ছিল না। যখন আপনারা মহেঞ্জোদারো সভ্যতায় দেখবেন, সেই সময় মানে যারা রাজা ছিল না, অ্যাকচুয়ালি রাজ জ্যোতিষই থাকতো। হ্যাঁ, মানে জ্যোতিষটা যেহেতু একটা এক্সপেন্সিভ সাবজেক্ট, সেই কারণে জ্যোতিষটা পোষার মতো তখন ক্ষমতা একমাত্র রাজা বা তার আমাত্যদের থাকতো, যারা মানে রাজার সঙ্গে মন্ত্রী বা এই ধরনের লোকের থাকতো। তা হচ্ছিল সেই সময়, সেই যুগে দেখবেন মাহিম বলে একজন ছিল, যাটাকে বলা হতো রাজ ব্রাহ্মণ বা রাজ পুরোহিত। মাহিম, তার মানে নাম ছিল মাহিম বলে তাদের করা হতো। তো সেই সময় রাজার দানে সেই মাহিম বা রাজ পুরোহিতরা এত সমৃদ্ধ হয়ে উঠছিল যে তারা রাজার প্যারালাল একটা মানে রাজ্য চালনার মতো শক্তিশালী একটা জায়গায় চলে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে রাজার উপলব্ধিতে এলো যে যদি আমাকে মানে এদের এই যে তঞ্চকতার থেকে বাঁচতে হয়, তাহলে সেই অর্থে আমাকে কি করতে হবে? আমাকে দান করতে হবে, এবং সেটা হবে স্বদান। যেটা ব্রাহ্মণকে দান হতো, সেই দানটা বন্ধ হলো এবং স্বদান প্রথা শুরু হলো। যে কারণে স্বদান মানে দান অর্থে দান, এই দানটা শুরু হলো কি নিজেকে দান।
এবং এই নিজেকে দানের জন্য সেই সময় থেকে বা সেই ফেজ থেকে আপনারা দেখবেন যে আস্তে আস্তে আমরা নিজেরা আমাদের যে অর্নামেন্টস আমরা পড়তে শুরু করলাম। রবির জন্য চুনি পড়ি, চন্দ্রের জন্য কি বলে মুক্ত পড়ি, মঙ্গলের জন্য রক্তপ্রবাল পড়ি, বুধের জন্য পান্না পড়ি, বৃহস্পতির জন্য পোগরাজ পড়ি, শুক্রের জন্য হিরে পড়ি, শনির জন্য নীলা পড়ি, রাহুর জন্য গোমেদ পড়ি এবং কেতুর জন্য ক্যাটসাই পড়ি। আপনাদের এর মাধ্যমে আমি এটাও জানিয়ে দিলাম যে কোন গ্রহের জন্য কোন স্টোন পড়া উচিত। কেউ একজন আছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বাবু অফিস থেকে বলছি। আমি আমার মেয়ের সঙ্গে বলছি স্যার, মেয়ের জন্য একটু জোরে বলবেন ম্যাডাম। ম্যাডাম একটু ধৈর্য ধরে বলুন, আস্তে বলুন। একটু জোরে বলুন, আপনার মেয়ের নামটা আগে বলুন। ঈশিতা, আচ্ছা। এবার ঈশিতার জন্ম তারিখ বলুন। 14 নভেম্বর হ্যাঁ, 14 নভেম্বর 14 নভেম্বর 1997। দুপুর 1:07 দুপুর কলকাতা। 1:07 কলকাতা। বলুন কি প্রশ্ন আছে? আচ্ছা, মানে জামাই কেমন হবে এটাই জানতে চাইছেন? হ্যাঁ, হ্যালো, বলছি জামাই কেমন হবে এটা জানতে চাইছেন? শুনতে পাচ্ছি না। বলছি জামাই কেমন হবে এটা জানতে চাইছেন? আচ্ছা, যাই হোক, জামাই টেকনিক্যাল লাইনের লোক হবে, জামাই প্রচণ্ড বুদ্ধি সম্পন্ন হবে। আপনার মেয়ের জন্য যেটা নেগেটিভ হয়ে আছে, আপনার মেয়ের রবিটা নিচস্থ। রবি নিচস্থ হলে এর জীবনে লাইটটা কম থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, এ কিন্তু প্রতি পদে ঠক্করের একটা জায়গা হবে। আপনার মেয়ের স্কিনের রোগ হবে, আপনার মেয়ের নার্ভ সংক্রান্ত রোগ হবে ভবিষ্যতে। হ্যাঁ, আচ্ছা, কি বলেন? স্কিন আর নার্ভ সংক্রান্ত রোগ হবে, রবির প্রতিকার করতে হবে। না হলে এর জীবনে শুক্রমঙ্গলের সংযুক্তি আছে, যদি প্রেম করে থাকে তাহলে প্রেমে কিন্তু অস্থিরতা পাবে, বা পরবর্তীকালে যখন সম্পর্কে যাবে সেই সম্পর্কে বিবাদ তৈরি হবে। হ্যাঁ, রবির প্রতিকার করুন আগে রবির প্রতিকার না করলে কিছু হবে না মেয়েটার। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে কিন্তু সময় প্রায় একদম শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু তো দর্শকদের আমি বলি, মানে বিশেষভাবে বলি যে মানে অদ্ভুত এটা। আমি বারবার দেখুন, সোশ্যাল মিডিয়ার যুগে না সবটাই কিন্তু খুব ওপেন। তো এটা আমার কাছে অদ্ভুত লাগে যে যারা আমাদের সঙ্গে এই সাবজেক্টে যুক্ত আছে, মানে তাদের গলার টোন, তাদের বলার ভঙ্গিমা, মানে সেই কি বলবো, যেন মানে অদ্ভুত টাইপের। তো কেন জানি না এই সাবজেক্টটা খুব মানে একদম প্লেন সিম্পল, খুব মানে পজিটিভ সাবজেক্ট। তো আমার বারবার একটাই বক্তব্য যে ভালো জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন, দেখবেন আপনাদের জীবন কিন্তু সুখকর হবে, আপনাদের জীবন কিন্তু ভালো হবে। আর আমার নিজের এটা মনন, আমি বলি যে যদি মনে করেন বা যদি দেখেন কেউ ভয় দেখাচ্ছে, তাহলে জানবেন যে দ্যাট ইজ এ রং নাম্বার। হ্যাঁ, যদি বলে যে না আপনার মানে কালকেই আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, অদ্ভুত, তাকে বলা হয়েছিল যে 2 মাসের মধ্যে তাকে নাকি পিশাচ চালান করা হয়েছে এবং 2 মাসের মধ্যে তাকে নাকি মেরে দেবে। তো এই ধরনের কথাবার্তাগুলো আমার মনে হয় না এই 2025-এ দাঁড়িয়ে এর সারবত্তা খুব একটা আছে। তো বি সাইন্টিফিক্যাল, বি নলেজেবল অ্যান্ড বি ইন দ্য কি বলে আলোয় থাকুন, আলোয় বাঁচুন। একদম দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সকলের পুজো খুব ভালো কাটুক।